ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয় স্মিতাতে হেজিব রায় পর্ব সংখ্যা ৩৬। বাড়ির সবার এমন করুণ অবস্থা দেখে অবাক হয়ে গেল প্রিয়তা। সে সদর দরজার কাছে দাঁড়িয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলো, কাঁদছো কেন বড় আম্মু? প্রিয়তার কণ্ঠ কানে আসতে সবাই চৌকিতে দরজার দিকে তাকায়। প্রিয়তা সুস্থ সবল অক্ষত অবস্থায় দেখে সবার মুখ চকচক করে উঠলো। অননা বেগমও আরো জোরে কেঁদে উঠলো। প্রিয়তা বিষময় নিয়ে সামনে এক পা এগোতেই তন্ময় এক লাফে উঠে সে প্রিয়তার কোমর জড়িয়ে ধরলো। গাল নাক মুখ ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি আপু, আমি আর কখনো তোমার সাথে শয়তানি করব না, আর কখনো তোমাকে চালাবো না। তুমি যা বলবে সব শুনবো, তবু আমাকে ছেড়ে যেও না, কোথাও যেও না আপু, কোথাও না। প্রিয়তা সবার এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেল। প্রিয়তার কানে এসে পৌঁছালো টিভিতে বলা বিশেষ প্রতিবেদন। এতক্ষণে সে বুঝতে পারলো কি হয়েছে। তন্ময় তার চিরচেনা ছন্দে এবার গলা থেকে কেঁদে উঠল। সে যে কান্না নয়, কানে তলা পড়ে যাওয়ার মতো কান্না। প্রিয়তা নরম চোখে তাকালো তন্ময়ের দিকে। কাঁদতে কাঁদতে গোলুমুলু বাচ্চাটার কি এক অবস্থা। তন্ময়কে কোলে তুলে নিয়ে তুলতুলে গালে চুমু খেয়ে আদরে কণ্ঠে বলল, এই ভাই দেখ, আমি ঠিক আছি, আর কাঁদিস না। তন্ময় শক্ত করে আপুর গলা জড়িয়ে ধরলো। এইসব ফ্যামিলি মেলোড্রামা দেখে শুদ্ধ মোটেও ইন্টারেস্ট না, তাই সে ধপ করে পা ফেলে ওপরে চলে গেল। সবাই প্রিয়তাকে সুস্থ দেখে শান্তি পেল। কিন্তু কিন্তু প্রণয়। পরিণীতা ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরলো, অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার ভাই কোথায়? প্রিয়তার আবার মনে পড়লো প্রণয় ভাইয়ের কথা। সে নিচু কণ্ঠে বলল, আসেনি। পরিণীতা ভয় পেয়ে গেল, আর উত্তেজিত কণ্ঠে বলল, আসেনি মানে কোথায়? প্রিয়তা সবাইকে কাল রাত থেকে শুরু হওয়া আজ সকাল পর্যন্ত সকল ঘটনা খুলে বলল। তবে বিশেষ কিছু ঘটনা চেপে গেল। আশ্চর্য হয়ে গেল সবাই, সাথে ভয়ে তাদের শরীরে কাঁটা দিয়ে উঠল। কত বড় বিপদের মধ্যে পড়েছিল। তবে আল্লাহর রহমতে দুজনই ঠিক আছে, এটাই সবার স্বস্তি পেল। কিন্তু একটা কথা শুনে বড় কুচি গেল পরিণীতার। শুদ্ধের ওপর হওয়া সন্দেহটা এবার তার বিশ্বাসে পরিণত হলো। সে প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তার মানে কি যা ভেবেছিলাম তাই সঠিক? শুদ্ধ ভাই আর বরদাদান সকল তিক্ততার কারণ হচ্ছে তাদের ভালোবাসা। অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, অনেক ধকল গেছে তোমাদের ওপর, যাও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো, খেয়ে বিশ্রাম নেবে। তিনি বাকি সব ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বললেন, তোমরাও খেতে আসো, খাবার দিচ্ছি। দুপুর ঘড়িয়ে বিকাল হতে চললো, এখনো কারো পেটে কিছু পড়েনি। ওরা সবাই সম্মতি জানালো। প্রিয়তা মাথা নাড়ে ওপরে চলে গেল। প্রিয়তা নিজের ঘরে নরম বিছানায় গা এলিয়ে দিল। নিজের ঘরে শান্তি অন্যরকম। সে প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেললো, সাথে সাথে স্মৃতির পাতায় ভেসে উঠল গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা। মিস করলো তার প্রণয় ভাইয়ের সাথে কাটানো এক একটা মুহূর্ত। প্রণয় ভাইয়ের কথা মনে পড়তেই মন আবার অস্থির হয়ে পড়লো। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, আরো শান্তি মিলল না। ধুর, সে দ্রুত উঠে বিছানা হাতড়ে ফোন খুঁজলো, কিন্তু বিছানায় নেই। হাসপাতালে যাওয়ার সময় সে নিজেই ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। এদিক ওদিক খুঁজতে নজর পড়লো টেবিলে। সে দ্রুত পায়ে গিয়ে ফোনটা তুলে নিল। প্রণয় ভাইয়ের ফেসবুক আইডিতে ঢুকে প্রত্যেকটা ছবি মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। প্রত্যেকটা ছবি পারফেক্ট আর ফর্মাল লুকের। প্রত্যেকটা ছবিতে ইন করা শার্ট আর সাদা, সাথে হচ্ছে কালো প্যান্ট, একদম ফর্মাল ভাবে, হাতে ব্যান্ডের ওয়াচ, আর মুখে সেই চিরচাহিত গম্ভীর্য। এক ছবিতে সে এলোমেলো ব্যাপারটা নেই, যেটা প্রিয়তা খুঁজছে। মন শান্ত করতে ছবিগুলো চেয়েছিল, কিন্তু প্রত্যেকটা ছবির কমেন্ট বক্সে প্রিয়তার মেজাজ খারাপ হয়ে গেল। প্রত্যেকটা ছবির কমেন্ট বক্সে মেয়েদের উপচে পড়া ভিড়, আর এক একজনের কমেন্ট কি বাহার। এসব প্রিয়তার মোটেও সহ্য হলো না। এদিকে এদের সাথে ঝামেলা করার জন্য মুখ হাত পা নিষ্পিস করতে লাগলো। তাই সে দ্রুত গিয়ে ফেক আইডি লগ ইন করে একটা মেয়েকে রিপ্লাই দিল, ছেলে ধরা ডাইনি কোথাকার, সুন্দর বেটা দেখলেই শাকচুনির মন চুলকায় নাকি? অন্যর বাচ্চার বাপের দিকে নজর দিস, লজ্জা করে না? ফকিনি, তোদের তো ফিনাইল হার পিখে মরা উচিত। এই কমেন্টের কপি করে আর কয়েকজনকে দিল। ইচ্ছে ছিল সবাইকে দেওয়ার, কিন্তু এত হাজার হাজার কমেন্টের মধ্যে সবাইকে দেওয়া সম্ভব না, তাই বেছে বেছে কয়েকজনকে দিল। এবারে একটু ভালো লাগছে। ভীষণ হিংসে হয় প্রণয় ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে। প্রণয় ভাইকে নিয়ে
কেউ ভালো মন্দ বললে সহ্য হয় না তার, অথচ চোখের সামনে প্রণয় ভাইয়ের বউকে সহ্য করতে হয়। অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় নাই তার। প্রিয়তা এবার প্রণয়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবার বাহিরে। মন খারাপ হলো প্রিয়তার, আরো দুই একবার ফোন করে হতাশ হয়ে গেল। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল, মনে করার চেষ্টাও করলো প্রণয় ভাই কিভাবে গলা থেকে ওড়না খুলে ফেলেছিলেন সেই দিন। তখনকার প্রণয় ভাইয়ের কথা মাথায় আসতেই মনে পড়লো প্রিয়তার লজ্জায় কান গরম হয়ে গেছে। সে গলা থেকে ওড়না সরিয়ে খুঁজতে খুঁজতে দেখতে লাগলো প্রণয় ভাইয়ের পাগলামোর গভীর চিহ্নগুলো এখনো গলায়, গালে, ঘাড়ে জ্বলজ্বল করছে। ধবধবে ফর্সা চামড়ায় দাগ, কামড়ের দাগগুলো বেশ আকর্ষণীয় লাগছে। প্রিয়তা লজ্জায় হাত কাঁপলো। সে কুর্তিটা টেনে একটু নিচে নামালো। গলা থেকে বেশ খানিকটা নিচে আরো কয়েকটা কামড়ের দাগ, সেগুলো হাত ছোঁয়াতেই মনে পড়লো তখনকার প্রণয় ভাইয়ের বলা একটা কথা, একটু খাই যান প্লিজ। লজ্জায় প্রিয়তা দু হাত মুখে ঢেকে নিল। চোখের সামনে ভেসে উঠলো ওইসব মুহূর্তগুলো। সে এক ছুটে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিকেল 4টা 20 মিনিট। প্রণয় এখনো ফেরেনি। ওর ভাই বোনেরা এখনো তাদের বড় ভাইয়ের অপেক্ষা করছে। তাদের ভাইকে চোখের সামনে না দেখা পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না। আরো 30 মিনিট পর কলিং বেল বেজে উঠলো। ফেরা ছুটে এসে দরজা খুলে দিল। দরজার ওপারের ব্যক্তিকে দেখে খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ছুটে গিয়ে আনন্দিত কণ্ঠে সবাইকে বলল, বরদাদান এসেছে। ওরা সবাই বসা থেকে এক লাফে উঠল। ততক্ষণে ড্রয়িং রুমে চলে এসেছে। তাকে দেখতে ভীষণ ক্লান্ত, দুর্বল লাগছে। চোখ দুটো হালকা লাল। পরিণীতা এক ছুটে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। থমকে দাঁড়ালো প্রণয়। পরিণীতা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, কোথায় চলে গেছিলি দাদান? পরপর প্রেরণা, প্রীতম, রাজ, অরণ্য, সমুদ্র, ধীরা, থরি, তন্ময়, ওরা সবাই এগিয়ে এসে একসাথে বড় ভাইকে জড়িয়ে ধরলো। ওরা যে তাদের দাদানকে বড় ভালোবাসে তা ওই পাপিষ্টা কোনোদিনও ধারণা করতে পারেনি। কোথায় আছে বড় ভাই, মাথার ওপর বৃক্ষ বটের মতোই, আর ওরা সেটা খুব ভালো মতোই মানে। সবাই মিলে প্রণয়কে জড়িয়ে ধরে অভিযোগ করলো। এতক্ষণে কিঞ্চিৎ হাসি ফুটলো প্রণয়ের ঠোঁটে। সেও ভাই বোনকে আগলে নিয়ে স্নেহ ভরা কণ্ঠে বলল, হয়েছে বা ছাড়, ঠিক আছে তো আমি। সবাই ছাড়লো। প্রণয় পুনরায় সবার দিকে তাকে আদরের কণ্ঠে বলল, এত চিন্তা করিস কেন আমাকে নিয়ে, বলে দ্রুত পায়ে চলে গেল। প্রীতম, প্রেম আর প্রিয়তা সবাই বুঝলো, মনে মনে ভীষণ কষ্ট পেল। তারা তো জানে তাদের ভাই ঠিক কতটা কষ্ট আর ভালোবাসা বুকে চেপে বেঁচে আছে। এভাবে কি মানুষ বাঁচে? প্রণয় ক্লান্ত শরীরে ঘরে ঢুকে এসির পর বাড়িয়ে দিল। পরনের শার্ট খুলে ফেলে গায়ে এলিয়ে দিল বিছানায়। খালি গায়ে চামড়া, দাগসহ বলিষ্ঠ দেহের মাংসপেশিগুলো ফুলে উঠল। প্রণয়ের ঘরে আসতে দেখে প্রহেলিকা ছুটে এলো। ঘরে ঢুকে প্রণয়কে এমন হট লুকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ চোখ দিয়ে গিলে খেলো, তারপর মনে পড়লো চোখ দিয়ে গিলে খাওয়ার কি দরকার, সে চাইলে তো আস্তে আস্তে খেতে পারে। সে ধীর পায়ে এগিয়ে এসে প্রণয়ের পাশে বসলো। হাত জড়িয়ে ধরে বেশ মায়াভরা কণ্ঠে অভিযোগ করলো, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না প্রণয়? কেন এত চিন্তা দিলে আমায়? জানো তো তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। বলতে বলতেই একটু নিষ্ঠুর হয়ে বসার চেষ্টা করলো ঘনিষ্ঠভাবে। প্রহেলিকার এমন গায়ের ওপর উপচে পড়তে দেখে ভীষণ বিরক্ত হলো প্রণয়ের। মনে মনে চিরবিরিয়ে উঠলো, এমনিতেই নিজের জ্বালায় বাঁচি না, তার উপরে গায়ে পড়া মেয়েটা। প্রণয় নিজের মেজাজ ঠিক রাখতে পারে না। সে প্রহেলিকাকে নিচ থেকে সরিয়ে দিল। যত সম্ভব কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে আমি, ভীষণ গরম লাগছে, দূরে সরো, বসো। এমন প্রত্যাখ্যানে ক্ষোভে প্রহেলিকার মুখ লাল হয়ে গেল। প্রণয় তাকে রেগে যেতে দেখে বিন্দুমাত্র আগ্রহ করলো না। উঠে নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়লো। প্রহেলিকার হাত মুষ্টিবদ্ধ হয়ে তাতে দাঁত চেপে বলল, এক রাতে তোমার এমন কি হয়েছে যা আমি দিতে পারিনি? কেমন হয় যে আমার ছোঁয়া তোমার ভালো লাগে না? এই মেয়েটার শরীরে কেমন আছে যেটা আমার নেই? আমি কি কম সুন্দরী? তবে তুমি যাতে চেষ্টা করো, যাই হয়ে যাক, এই প্রহেলিকা শিকদারের হাত থেকে তোমার মুক্তি নেই। তোমাকে এমন ভাবে আমার সাথে জড়িয়ে ফেলবো যে এই জন্মে তুমি আর মুক্তি পেতে পারবে না।
হঠাৎ কিছু একটা ভেবে বিরক্ত হলো প্রহেলিকা, মনে মনে বিড়বিড় করলো। বলল, এতগুলো মাস হয়ে গেল বিল অফ করে দিয়েছি, তবুও কিছুতেই উদ্দেশ্য সফল হচ্ছে না। আমাকে ভালো ডক্টর কনসাল্ট করতে হবে অ্যাট এনি কস্ট। তোমাকে আমার কাছে থাকতেই হবে। সে আবারও ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের সুতো আরো মজবুত হবে স্বামী। কিছু একটা ভেবে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। বুড়ো বাঁকিয়ে বলল, তার আগে আমাকে দেখতে হবে এক রাতে পানি কত দূর গড়ায় আর কি কি হয়েছে। আমাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। সন্ধ্যা 6টা। পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনা। প্রিয়তার মন প্রাণ আত্মা সব এক করে দিয়ে পড়ছে। পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না। জীবনে যাই ঘটুক, যাই চলুক, প্রিয়তা কখনোই পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার অভ্যাস নেই। সে জান লাগিয়ে পড়ছে, কিন্তু কিছু একটা তাকে ডিস্টার্ব করছে। একটু পরপরে পায়ে সুরসুরি লাগছে। এরকম আরো একবার হতে মনোযোগ ছুটে গেল প্রিয়তার। বিরক্তিতে কপালে ভাঁজ করে দু একটা ভাঁজ পড়ল। সে বিরক্তি হয়ে কপাল কুঁচকে টেবিলের নিচে দৃষ্টিপাত করতে বিস্ময় মুখ হা হয়ে গেল মুহূর্তেই। বিরক্তির ছাপ খুশি মুখ চিৎকার করে উঠল। সে থাবা মেরে সাদা বিড়াল ছানাটিকে টেবিলের নিচে থেকে বের করলো। এই বিড়াল ছানাটিকে এতক্ষণ ওর পায়ের কাছে ঘেঁষাঘেঁষি করছিল। বিড়ালটি কোলে নিতেই খুশিতে প্রিয়তার মন ভাগভাকুম হয়ে গেল। এটা ওই বিড়াল ছানা যেটা প্রিয়তা বাঁচিয়েছিল। প্রিয়তা পরাটরা সব চুলো দিয়ে বিড়ালটিকে নিয়ে বিছানার পর পা ভাঁজ করে বসলো। ছানাটার চোখ আর প্রিয়তার চোখ একদম এক, গাঢ় নীল। ছানাটা গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ওর মাথায় হাত বুলিয়ে দিল। তোকে এখানে কে এনেছে বাবু? বিড়ালটা কি বুঝলো কে জানে, শুধু হাতে মাথা খুশি একবার মিউ বলল। প্রিয়তা হাসলো, বুঝলো কে এনেছে। প্রিয়তা আবারও বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বলল, তোর অনেক খিদে পেয়েছে তাই না বাবু? বিড়ালটা এবারও মিউ বলল। প্রিয়তা ধরে নিল ওর খিদে পেয়েছে। সে ছানাটিকে কোলে নিয়ে ওপরে যেতে যেতে বলল, আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। আম্মু ডাকবি। চল, আম্মু তোকে দুধ ভাত খেতে দিব। কিন্তু আমার মেয়ের তো একটা নাম দিতে হবে। কি নাম দেব তোর? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভাবে, আজ থেকে তোর নাম কোকো, মাই বেবি। বলে বিড়ালটাকে চুমু খেয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দূর থেকে এসব কাণ্ড দেখে হেসে ফেলল প্রণয়। মা হওয়ার খুব শখ। সে উল্টো ঘুরে চলে যেতে নিলেই শব্দ করে ফোন বেজে উঠল। দাঁড়িয়ে পড়ল প্রণয়। ফোন রিসিভ করে কানে ধরতেই তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। সে শুধু এক বাক্যই বলল, আসছি। জাভেদ আরো কিছু বলতে নিলেই কট করে ফোন কেটে নিল। পরিণীতার মনটা বেশ ফুরফুরে। সে সুন্দর মতো সেজে গুজে আবিদের সামনে বসে আছে। ভাবখানা এমন যেন সে পড়তে বসেনি, প্রেম করতে বসেছে। আবিদ ওকে একটার পর একটা অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু এসবের প্রতি তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার একটাই কথা, এসব কড়াকড়ি ধরাধরি সে নেই। তাই এখানে বসে থাকার মূল আকর্ষণ হচ্ছে তার মাস্টারমশাই। বেশ কিছুক্ষণ ধরে বাঁকা চোখে ওর মতিগতি লক্ষ্য করছে আবিদ। সে হঠাৎ অঙ্ক বোঝানো বন্ধ করে দিয়ে শান্ত কণ্ঠে বলল, বুঝেছ? কি বুঝেছি? পরিণীতা লাজুক হেসে মাথা নাড়ল। আবিদ ভুরু কুঁচকাল। সেবার আলজাবরার খাতা লিখে পরিণীতার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা একটু আগেই 5বার করিয়েছি, তাই 5 মিনিটের মধ্যে সলভ করে দাও। খাতায় লিখে দাও। হিজিবিজি জিনিসদের দিকে তাকিয়ে ঢোক গেল পরিণীতা। এতক্ষণে মনে আকাশে উড়ে থাকা ফানুসগুলো ঠুস করে ফুটে গেছে। পরিণীতা একটু লাজুক হেসে লজ্জা পার ভনিতা করলো। বলল, কাল করে দিলে হবে না মাস্টারমশাই? আবিদ ভুরু আরো খানিকটা কুঞ্চিত হয়ে গেল। সে পাশের বেডটা হাতে তুলে নিল। হাতে বেদ নিতেই চোখ বড় বড় হয়ে গেল পরিণীতার। ঢোক গিলে তথস্থ কণ্ঠে বলল, এখনই করে দিচ্ছি। আবিদ শান্ত চোখে ভাঁজ করে ওর দিকে তাকিয়ে রইল। পরিণীতা মিনিট 10 কলম চিবিয়ে পায়ের ঘাম মাথায় ফেলার চেষ্টা করলো, তবুও কিছু বুঝলো না, কিছু লিখতেও পারলো না। আবিদ ওর খাতা টেনে নিয়ে দেখলো একটা দাগ পর্যন্ত দেয়নি। ভীষণ মেজাজ খারাপ হয়ে গেল আবিদের। 1 ঘন্টা ধরে সে এই দুটো অঙ্কই বুঝিয়েছে, কিন্তু এই গর্দভ মার্কা মেয়ে একটা অঙ্ক ঠিক মতো বোঝার চেষ্টাই করেনি। আবিদ রাগান্বিত কণ্ঠে ধমকে বলল, হাত পাতো। ভয়ে গলা শুকিয়ে গেল পরিণীতার। সে ভয়ে ভয়ে বলল, কালকে করে দিব মাস্টারমশাই, প্রমিস। কিন্তু আবিদ এসব কোনো কথায় কান দিল না। ধমকে দিয়ে বলল, তোমার হাত পাততে বলছি অ্যাঞ্জেল। পরিণীতা ভয়ে ভয়ে হাত পাতলো। সাথে সাথে চটাস চটাস দুটো হাতে 4টা করে 8টা বাড়ি দিল আবিদ।
তাও বেদ দিয়ে। তুলতুলে হাতগুলো রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। আবিদ রাগে দুঃখে ধমকে বলল, একদম ডাবা মার্কা ছাত্রী, আমার জীবনে আরো দুটো দেখিনি। তোমার তো পড়াশোনার কোনো মন নেই, তাহলে পড়তে বসে কেন? পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেই পারো। আমি যা দেখেছি তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। পরিণীতা মাথা নিচু করে বসে রইল, চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ল। আরো কিছুক্ষণ বকাঝকা করে শান্ত হলো আবিদ। পড়ানোর সময় শেষ। সে নিজেকে শান্ত করার জন্য পূর্ণ দৃষ্টি তাকিয়ে আছে পরিণীতার দিকে। কন্দনরত লাল মুখখানি দেখে ভেতরের কাঠ কয়লার মতোই জ্বলে উঠল। দীর্ঘ শ্বাস ফেলে বইকথা বন্ধ করে পরিণীতাকে টেনে তুলে কোলের উপরে বসালো। অভিমানী উঠে যেতে চাইলো পরিণীতা পেট জড়িয়ে ধরে শক্ত করে নিজের সাথে চেপে বসালো আবিদ। পরিণীতা কিছু না বলেই যার কাছে বকা খেয়েছে তার গলা জড়িয়ে ফুঁপে কেঁদে উঠল। আবিদের মন নরম হলো। পরিণীতাকে নিচের দিকে ঘুরিয়ে মুখখানা দুটো হাতে অজানায় তুলে নিল। ব্যথাতুর নয়নে তাকালো। পরিণীতা এবার আরো জোরে কান্না পাচ্ছে। ভীষণ খারাপ লাগলো আবিদের। সে দুহাত চোখের সামনে তুলে ধরলো। মারা দাগগুলো লাল হয়ে আছে। সে দুহাত একত্রিত করে তালুতে চাপ প্রয়োগ করলো। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল পরিণীতার। বেজে চোখে তাকালো শ্যামপুরুষের দিকে। আবিদ দুহাতে তালুতে টপাটপ চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, তুমি এত ফাঁকিবাজ কেন অ্যাঞ্জেল? তুমি তো জানো এভাবে চললে তুমি পাশ করতে পারবে না। পড়াশোনা একটু মন দাও, জীবনে তো কিছু করতে হবে। মায়া ভরা নজরে চেয়ে রইল পরিণীতা। কিছুক্ষণ চুপ থেকে আবারও আবিদের বাহু জড়িয়ে ধরে মিনমিন করে বলল, কি হবে এত পড়াশোনা করে? এত পড়ে কি আমি টাকা কামাবো? আমি এখন আব্বুর পয়সা খাচ্ছি, এরপর আপনার পয়সা খাবো। এসব পড়াশোনা সংসারে কোনো কাজে লাগে? বলুন আমায়, কোনো কাজে লাগে না। আমি পড়বো না, আমি সংসার করবো আপনার সাথে। আমি পড়া চাই না, আমি মাস্টার মশাইকে চাই। বড় করে হতাশার নিঃশ্বাস ফেললো আবিদ। এই মেয়েকে মানুষ করা তার কর্মফল নয়, তবু চেষ্টা তো করতেই হবে। সে বুক জড়িয়ে নিয়ে বুঝলো, বলল, তুমি পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে করলে লোকে কি বলবে? যে মাস্টারের বউ মাস যে মাস্টার নিজের বউকে পড়াতে পারে না, সে অন্যকে কি করে পড়াবে? পরিণীতা সব কানে তুলল না, আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। কে কি বলবে তাতে আমার কি? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করব। আমার আর এত পরে কাজ নেই। সেই তো বিয়ে করে বাচ্চা মানুষ করব। আবিদ অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। পরিণীতাকে হুমকি দিয়ে বলল, বাচ্চা পালার খুব শখ, দেখবো বিয়ের পর কয়টা বাচ্চা সামলাতে পারলো। পরিণীতা একটু লাজুক হেসে মাস্টার মশাই গেলে চুমু খেয়ে বলল, আপনি যে কয়টা দিবেন। পরিণীতার কর্ণকুহরে পরিণীতার বাক্যটি কর্ণকুহরে পৌঁছাতে কাশি উঠে গেল আবিদের। পরিণীতা আবারও বলল, চলুন। আবিদ চোখ ছোট ছোট করে বলল, কোথায়? পরিণীতা আবারও লাজুক কণ্ঠে বলল, বিয়ে করতে। এবার আবিদের ঠোঁট ও হাসি ফুটলো। বাঁকা এসে বলল, ঠিক আছে চলো, তবে তার আগে তোমার বাবা আর ভাইয়ের সাথে কথা আছে তো, অনুমতি নিয়ে আসি। বাপ ভাইয়ের কথা কানে যেতেই পরিণীতার মুখের রং যেন পাল্টে গেল। সে ভয়ার্ত চোখে তাকালো আবিদের দিকে। আবিদের চোখে মুখে দুষ্টুমি। আবিদ কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু ভাইয়ার সাথে আপনার বিয়ের কথা বলতে ভয় করবে না? এমন কথা শুনে সহ্য হাসলো আবিদ। পরিণীতা নরম গালে নাক ঘষে দিয়ে ভালোবাসার মিশ্রিত কণ্ঠে বলল, যদি মৃত্যুকে ভয় করতাম তবে তোমাকে ভালোবাসতাম না অ্যাঞ্জেল। চমকে উঠল পরিণীতা। আবিদের মুখে চেপে ভয়ার্ত কণ্ঠে বলল, এসব কি আগলু বলু কথা বলছেন? এসব কথা কখনো বলবেন না। আমি বাঁচলে আপনার সাথে বাঁচবো, আর মরলেও আপনার সাথে মরবো। পরিণীতা আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসি হাসলো আবিদ। পরিণীতার বুকে মাথা রেখে নিশ্চুপ করে রইল সে। তারপর হঠাৎ করে বলল, একটা প্রশ্ন করি মাস্টার মশাই? আবিদ পরিণীতার চুল হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল, করো। পরিণীতার বুক থেকে মাথা তুলে আবিদের চোখের পানি চাইলো। কিছুক্ষণ দ্বিধা নিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আমাকে ভালোবেসে বিপদ জেনেও আমাকে কেন ভালোবাসুন মাস্টার মশাই? আবিদ মৃদু হাসলো। পরিণীতার মাথাটা টেনে আবারও বুকের সাথে মিশে নিল। প্রিয়তার কানের কাছে ঠোঁট নামিয়ে তপ্ত কণ্ঠে গুনগুন করে গাইল, একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে যেতে চাই, তুই জানডে আমার জানডে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জানডে আমার জানডে, ভুলে জানা সব বারণ। একটা পুরনো ফ্যাট গাড়ির পুরনো গুদামে অজ্ঞাত পরিচিত
তীব্রস দুজন ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে। জায়গাটা বেশ বড়, আধুনিক ধাঁচে। ফ্যাক্টরি পুরনো হলেও এখানে ব্যবহৃত প্রযুক্তি আধুনিক। ঘরটা বিশাল বড়, উপরে ঝুলতে থাকা হাই পাওয়ার এলইডি লাইট তার তীব্র আলোয় চারপাশ চকচকে। দেওয়ালগুলো ধূসর প্যানেলের, সেখানে ঝুলছে ডিজিটাল ডিভাইস, ডিসপ্লে, কন্ট্রোল, 12টা স্ক্যানার। ঘরের মেঝেতে পালিশ করা চকচকে। ঘরের তিন দিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে, তাতে স্তরে স্তরে সাজানো তাকে রাইফেল, টেজার, ছুরি, পেপার স্প্রে, ইন্ডাস্ট্রিয়াল কাটার, বড় ছোট দাড়ি, দড়ি, নাইফ, হাতুড়ি, কয়েক ধরনের রাইফেল ও রিভলভার। তার পাশে অটোমেটিক টুল সেলফ, যেটার বাটন চাপলে বেরিয়ে আসে বিভিন্ন যন্ত্রপাতি, যেখানে ইলেকট্রনিক কাটার, হাই স্পিড ড্রিল ও ওয়েল্ডিং গান রয়েছে। তার পাশে বড় একটা ফটো ফ্রেম ঝুলছে, যেখানে দুটো ব্যক্তির ছবি। এক কোণে হাইটেক মনিটর স্টেশন, যেখানে তিনটি বড় স্ক্রিন, সেগুলোর মধ্য দিয়ে ক্যামেরা ফিচ করলেই ফ্যাক্টরির প্রতিটা অংশ দেখা যায়। রুমের মাঝখানে মিটার অপারেশন টেবিল, উঁচু পরিষ্কার। তার পাশে রিমোট কন্ট্রোল মেকানিক্যাল আর্ম দিয়ে বন্দীদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। টেবিলের নিচে বিল্ট ইন হাত করা। ঘরের পরিবেশ পরিষ্কার ও ঠান্ডা। এই জায়গা দেখতে যে কেউ মন বলে দিতে পারবে জায়গাটা প্রফেশনাল। বাতাসে হালকা কাঁচা রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে। হয়তো কিছুক্ষণ আগেই কাজ সম্পন্ন হয়েছে। ঘরের চারদিকে স্পেশাল 20 জন গার্ড রোবোটিক ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্ত পর ঘরের দরজা অটোমেটিক খুলে গেল। রুমের উজ্জ্বল আলোয় দুটো আতপ ও ধাতব ধীরে ধীরে স্পষ্ট হলো। তাদের মধ্যে একজন কালো শার্ট, কালো প্যান্ট, কালো মাস্ক পরা, 6 ফুট উচ্চতার সুঠমতে বলিষ্ঠ পুরুষ। তাদের প্রখর হাঁটা চলার ধরন, ঈগল চোখের চাহনি তাকে সুস্পষ্ট। ফুটে ওঠে কৃতিত্বের ছাপ। সে ঘরে পা রাখার সঙ্গে সঙ্গে গার্ডরা নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। তার নজর বাজ পাখির মতোই তীক্ষ্ণ, যে চোখে চোখে রাখে মৃত্যু নিশ্চিত। সে সোজা হেঁটে গিয়ে লোক দুজনের সামনে চেয়ার পা তুলে বসলো। জাভেদকে হাত দিয়ে ইশারা করতেই সঙ্গে সঙ্গে দুহাত গার্ড এসে তাদের মাথা দুটো বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। কয়েক সেকেন্ড পর লোক দুটো চোখ পিটপিট করে তাকালো। আশেপাশে নজর বুলাইয়ে বোঝার চেষ্টা করলো এটা কোথায়, কি হচ্ছে তাদের সাথে। প্রণয় তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। মিস্টার শেঠ হুঁশ ফিরতে সামনের দিকে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখে বুঝে নিলেন তার সময় আর বেশি বাকি নেই। মিস্টার শেঠের অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, আমার কি অপরাধ স্যার, আমাকে কেন ধরে এনেছেন? প্রণয় শান্ত চোখে তাকিয়ে রইল, কোনো প্রতিক্রিয়া নেই। লোকটা বড় মিনতি করলো, যা ভুল করেছি তার জন্য তাই মাফ করতে চাইছি স্যার। মিস্টার শেঠের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোর এখন কি করব বল? তোর কলিজা টেনে ছিঁড়ে নিয়ে তো আমার কলিজা ঠান্ডা হবে না। তোর ভাই আমাকে মারার চেষ্টা করেছে, আমি কিছু বলিনি। আমার কোম্পানির দিকে তোর বহু বছরের নজর, তবুও কিছু বলিনি, ছাড় দিয়েছি। কিন্তু এটা কি করলি? লোকটা অগ্নিচোখে তাকিয়ে প্রণয়ের দিকে। এসিটি কোম্পানি অনার সে ভয় পাওয়ার পাত্র না। সেখানে শত্রুর হাতে মৃত্যু নিশ্চিত। সেখানে ভয় পেয়ে আত্মসম্মান নষ্ট করার মানে নেই। ক্ষিপ্ত কণ্ঠে সে বলল, যা করেছি একদম ঠিক করেছি। ওইটা তো আসল দুর্বলতা, তাই না? তোকে মারা যাচ্ছে না, তাই ওকে মেরে দিতে চেয়েছিলাম। খেতে চাইলেও তো দিবি না। উফ কি মাল! এইবার যদি খেতে পারতাম। প্রণয়ের চোখ তখন ভয়ঙ্কর লাল। লোকটির অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, কি বলছেন স্যার এসব? লোকটা আরো ক্ষিপ্ত হয়ে গেল, যা বলছে একদম ঠিক বলছি। আবারও বলবো, যা, এসব খাসামাল উফ, জীবনটাই বৃথা না খেতে পারলে। সে আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করার আগে হাত মুঠো করে নাক বরাবর সজোরে পাঁচ বসালো প্রণয়। এত জোরে ঘুষি খেয়ে লোকটা তাল সামলাতে পারল না, সঙ্গে সঙ্গে উল্টে মুখ থুবড়ে পড়ল। প্রণয় নিজের কালো শার্টটার হাতা গুটিয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। লোকটা চুলের মুঠি ধরে শক্ত করে পরপর আরো কয়েকবার সজোরে ঘুষি মারল নাকে। এবার গলগল করে নাক দিয়ে রক্ত পড়ছে।
লোকটা কিছু বলতে চাইলো, তার আগেই প্রণয় জন্তুর মতো ঝাঁপে পড়লো তার ওপর। মাথায় আবারও খুন চেপে বসেছে তার। প্রতিটা আঘাতে লোকটা একটা একটা করে হাড় ভাঙছে। প্রত্যেকটা মারের সাথে সাথে জাবেদ কেঁপে উঠছে ভয়ে। রীতিমতো তার হাতও কাঁপতে শুরু করেছে। প্রায় 10 মিনিট ধরে পিটিয়ে লোকটার শরীরে সব হাড়গোড় ভেঙে ফেললো। এসব দেখে লোকটার অ্যাসিস্ট্যান্টের ভয়ে মুখতে ফেনা বেরিয়ে গেল। হঠাৎই গর্জে উঠল ফার্স্ট। কেঁপে ওঠে জাবেদ, দৌড় দিল। 2 সেকেন্ডের মাথায় ফিরে এলো লাল টকটকে আগুনে পোড়ানো ছুরি নিয়ে। কাপা হাতে সেটা প্রণয়ের হাতে দিল। প্রণয়ের শরীর ততক্ষণে রক্তে লাল হয়ে গেছে। হাতে গরম ছুরি দেখে লোকটার কলিজা শুকিয়ে গেল। প্রণয় দু হাতের দিকে তাকিয়ে তারা দৌড় দিয়ে এসে লোকটার মুখ হা হয়ে গেল। আরেকজন জিভ বের করে টেনে নিল। প্রণয় চুল মুটি করে ধীরে বৃষ্টি গালি দিতে দিতে বলল, তোর মরার রেসিপির কথা মৃত্যুর পর নরকে গিয়ে শোনাস। এই বলে নিজের জিভটা আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে লোকটা মুরগির গলা কাটতে যেমন ছটফট করে তেমনি ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো। জিভ না থাকায় মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, গোঙানির আওয়াজ ছাড়া। প্রণয় বাঁকা হাসলো। ধীরে ধীরে এগিয়ে গেল লোকটির দিকে। এবার লোকটি ভয় আর যন্ত্রণা জোরে জোরে কাঁপতে লাগলো। তার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে ভয়ে অজ্ঞান। প্রণয় একটু ঝুঁকে গিয়ে লোকটার কলার চেপে ধরলো। বাঁকা এসে বলল, আজ আমি নিজের হাতে তোকে আমার মুসলমানি তোকে আবার মুসলমানি করাবো। লোকটা আবারও চিৎকার করে উঠল। প্রণয় লোকটার প্যান্টের চেন নিজের হাতে খুলে ফোনের ভাইব্রেট করে উঠল। থেমে গেল প্রণয়। পকেট থেকে ফোন বের করে সামনে সামনে স্ক্রিনে ভেসে উঠল রক্ত যাবা। সাথে সাথে নিভে গেল সে। সকল হিংস্রতা হারিয়ে ফেললো। সে কোমলতা ভর করলো নিজের মাঝে। মাথা তুলে ঠান্ডা কণ্ঠে বলল, মুখ থেকে যদি একটা ওহু শব্দ বের হয় এখনই জানে মেরে ফেলবো। লোকটা যন্ত্রণায় গুমরাতে চাইলো, প্রাণের মায়ে চুপ করে রইল। প্রণয় ফোন রিসিভ করে প্রিয়তার সুমিষ্ট কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। প্রণয় না চাইলেও হেসে ফেললো, বলছেন। প্রিয়তা অবতারের সুরে বলল, যেখানে গেছেন আসার সময় আমার জন্য ফুচকা ঝালমুড়ি নিয়ে আসবেন। উফ, এসব আনহেলদি খাবার তোকে খেতে হবে কেন? প্রিয়তা যে দেখিয়ে বলল, প্লিজ প্রণয় ভাই। ঠিক আছে, এখন ডাকি না, আগে বলুন আসার সময় নিয়ে আসবেন। আচ্ছা বাবা, নিয়ে আসবো, মনে থাকে যেন। বলে ফোন কেটে দিল প্রিয়তা। ফোন কাটতে পুনরায় হিংস্র উঠল প্রণয়। লোকটা তখন চেপে রাখা যন্ত্রণার চিৎকার দিয়ে উঠল। সে একটানে নিজের প্যান্ট খুলে ফেললো। লোকটা আবারও চিৎকার দিয়ে উঠল, মিনতি করলো। একজন গার্ড লোকটার ভবিষ্যৎবাণী তুলে ধরলো। প্রণয় বাঁকা হেসে লোকটার মুখের দিকে তাকালো, একটু ঝুঁকে গিয়ে বলল, বাই বাই ডার্লিং বলে সোজা মাঝ বরাবর একটা কোপ মারতেই বাতিতে লোডশেডিং করিয়ে দিল। লোকটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল।